প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে আজ রিমান্ডে মুজাফফর হোসেন সেনাপ্রধানের নাম স্বীকার করেছে। জিয়াউর রহমানের মামলার সাথে সেনাপ্রধানকে জড়িত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান। অ্যাকশন নিয়েছে এই মুহূর্তে। পুলিশ রিমান্ডে মারা গেছে মুজাফফর। সকালে রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মুজাফফর। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে টেস্ট রিপোর্টে তার হার্ট অ্যাটাক ধরা পড়ে। এরপরই মৃত্যু হয় মুজাফফরের। জেনারেল জিয়া হত্যাকাণ্ডের সাথে যেভাবে এই ছকটা যদি আপনি দেখেন, তাহলে এর সাথে ওই দেশের গোয়েন্দা সংস্থা জড়িত। এটা একটা রাগঢাক করার কিছু নেই। লেফটেন্যান্ট কর্নেল মতি, লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, তারপরে জেনারেল জিয়ার যে সবচেয়ে বিশ্বস্ত, যিনি তার পিএস ছিলেন, কর্নেল মাহফুজ, যে কর্নেল মাহফুজ মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়ার সাথে একসাথে যুদ্ধ করেছেন একই জায়গায়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মুজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন ছিলেন অন্যতম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর প্রথম কোনো আসামি গ্রেপ্তার হয়েছে মোজাফফর আহমেদ, তৎকালীন মেজর। এবার বর্তমান তারেক রহমানের আমলেও রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ক্ষমতার গদিতে টিকে থাকার এই বিশাল খেলায় তিনি সবচেয়ে বড় তুরুপের তাস। মুজাফফর হোসেন গ্রেপ্তার হওয়ার পর থেকেই অসংখ্য তথ্য আসে। রিমান্ডে মুজাফফর হোসেন মূল মাস্টার মাইন্ডের নাম স্বীকার করে এবং মুজাফফর হোসেন জিয়াউর রহমানকে যে শেষ করেছিল এইটার মূল রহস্য সবার সামনে স্বীকার করে। দর্শক শ্রোতা, এই মুজাফফর হোসেন জিয়াউর রহমানের সবচেয়ে কাছের লোক ছিল। সে কাছের লোক হয়েও বিশ্বাসঘাতকতা করে এবং মির্জাফরি করে জিয়াউর রহমানের সাথে। এখন সবকিছু প্রকাশ্যে আসে মুজাফফর হোসেন তার জবানবন্দিতে সারা দেশের সামনে সেই ঘটনাটি তুলে ধরে এবং অসংখ্য আসামির নাম স্বীকার করে, যারা কিনা বর্তমানে ক্ষমতায় রয়েছে। সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। ৪৫ বছরের নিখুঁত আত্মগোপন, নেই কোনো স্থির চিত্র, নেই কোনো সুনির্দিষ্ট ঠিকানা বা ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। অথচ ৪ দশকেরও বেশি সময় ধরে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি হত্যাকাণ্ডের আসামিকে ধরা যাচ্ছিল না। কিন্তু এই দীর্ঘ অদৃশ্য দেয়াল নিমেষেই ভেঙে পড়ল আধুনিক প্রযুক্তির কাছে। একটি ছোট্ট ডিজিটাল ফুটপ্রিন্ট, একটি সাধারণ ফোন কল আর সাবেক এক গোয়েন্দা প্রধানের মোবাইল ফোন, এই তিনের সমন্বয়ে উন্মোচিত হল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর রহস্য। ৪৫ বছর আগে যিনি স্বাধীন দেশের একজন রাষ্ট্রপ্রধানকে চিরতরে বিদায় করার নৈপথ্যে কাজ করেছিলেন, তিনি কি এবার বর্তমান প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে নতুন কোনো মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছিলেন? আর এই ভয়ঙ্কর মিশনে তার খুঁটির জোর কোথায় ছিল? বিদেশি গোয়েন্দা সংস্থা নাকি ক্ষমতাচ্যুত কোনো স্বৈরাচার? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে সাইবার ফরেন্সিকের জালে আটকা পড়লেন মেজর মুজাফফর, আর কি ছিল তার এই নতুন ঢাকা মিশনের আসল উদ্দেশ্য। ঘটনার শুরুটা একটু পেছনে থেকে করা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গত মার্চ মাসে গ্রেফতার হন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক প্রধান মাসুদ উদ্দিন চৌধুরী। গ্রেফতারের পর স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তার ব্যক্তিগত মোবাইল ফোনটি জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সেই মোবাইল ফোনের ফরেন্সিক ডাটা অ্যানালাইসিস করতে গিয়েই তদন্ত কর্মকর্তাদের চোখ রীতিমতো কপালে ওঠে। বেরিয়ে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা পুরো দেশের পলিটিক্যাল এবং ইন্টেলিজেন্স ল্যান্ডস্কেপকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফরেন্সিক ল্যাবে মাসুদ উদ্দিন চৌধুরীর ফোনের ডাটা রিকভারি করার পর গোয়েন্দারা একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেন। তার কল লিস্ট এবং মেসেজিং অ্যাপগুলোতে জন্ডো নামের একটি ছদ্মনামেই কন্ট্যাক্ট থেকে নিয়মিত যোগাযোগ করা হতো। বিশ্লেষণে দেখা গেছে গত ২ বছর ধরে এই জন্ডো নামের রহস্যময় ব্যক্তির সাথে মাসুদের অত্যন্ত নিবিড় যোগাযোগ ছিল। বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে যখন মাসুদের গ্রেফতারের পরেও এই জন্ডো থেমে থাকেনি। যে মাসুদের ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিল। কিন্তু কে এই জন্ডো? কেনই বা সে একজন সাবেক ইন্টেলিজেন্স চিফের সাথে এত গোপন কোড ব্যবহার করে কথা বলতো? গোয়েন্দারা সর্বাধুনিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সিআইডির অ্যানালাইসিসের মাধ্যমে অবশেষে নিশ্চিত হন যে এই জন্ডো আর কেউ নন। তিনি হলেন ৪৫ বছর ধরে ফেরার থাকা সেই মেজর মুজাফফর। ফরেন্সিকের বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী মুজাফফর বিদেশি বিভিন্ন থার্ড পার্টির অ্যাপ্লিকেশন যেমন
হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের অত্যন্ত সিক্রেট কিছু গ্রুপ ব্যবহার করতেন। গ্রুপগুলো ছিল সম্পূর্ণ বেনামি এবং সেখানে বিক্ষিপ্ত কিছু ইংরেজি কোড ব্যবহার করা হতো। কিন্তু ডিজিটাল দুনিয়ায় অপরাধীরা যতই সতর্ক হোক না কেন, টেলিকম অপারেটরদের অ্যান্ডিং সাইট থেকে এক্সপোর্ট করা ডাটা কখনো মিথ্যা বলে না। এই কল ডাটা রেকর্ড বা সিডিআরের মধ্যে কেবল ভয়েস কলই ছিল না, এর সাথে SMS, কন্টেন্ট, ভৌগোলিক অবস্থান, BTS টাওয়ারের সিগন্যাল এবং অফলাইন অনলাইন মুভমেন্ট অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আসে। আর এই সূত্র ধরেই সিআইডি খুঁজে পায় সেই মেজরের মেয়েকে, যিনি একটি টেলিকম কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মেয়েকে অনুসরণ করেই শেষ পর্যন্ত গোয়েন্দারা পৌঁছে যান মেজর মোজাফফরের গোপন আস্তানা পর্যন্ত। এই গ্রেফতারের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1981 সালের 30 মে। চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডি। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আকস্মিক হত্যাকাণ্ড পুরো দেশকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। সেই কালো রাতে সার্কিট হাউসের রাষ্ট্রপতির খুব কাছেই অবস্থান করছিলেন এই মেজর মোজাফফর। তিনি ওই হত্যা মামলার 6 নম্বর আসামি ছিলেন, কিন্তু পরবর্তীতে সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগেই অত্যন্ত সুকৌশলে তিনি গায়েব হয়ে যান। দীর্ঘ 45 বছর পর সেই পলাতক মোজাফফর আজ ঠিকই সেনা হেফাজতে বন্দী। তবে গোয়েন্দাদের অবাক করেছে মোজাফফরের সাইবার আচরণের অদ্ভুত পরিবর্তন। বিশ্লেষণে দেখা গেছে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মোজাফফর এবং মাসুদের মধ্যকার যোগাযোগটি ছিল অনেকটাই ওপেন। তারা এতটাই ওভার কনফিডেন্ট ছিলেন যে কেবল অনলাইন অ্যাপেই নয়, জেনারেল লাইন টেলিফোনেও তারা নিয়মিত কথা বলতেন। তৎকালীন প্রশাসনের ছত্রছায়ায় তারা নিজেদের ধরা ছোঁয়ার বাইরে মনে করতেন। পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। সুপ্রিম কমান্ডার বানিয়ে ওয়াকারকে বিশাল দায়িত্ব দিয়ে নিজের হাতেই নাকি রাখতে যাচ্ছে তারেক রহমান সরকার। পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা নিয়ে থাকছে আজকের পপুলার টাইমসের এই বিশেষ প্রতিবেদন। দেশের রাজনীতির পাতা উল্টালে দেখা যায় ক্ষমতার গদি বদলের সবচেয়ে বড় ঝড়গুলো সবসময় আছড়ে পড়ে ঢাকা ক্যান্টনমেন্টের ওপর। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, এরপর হয়তো বেজে উঠবে এক চূড়ান্ত বিদায়ের ঘণ্টা। সম্পূর্ণ নতুন এক রূপ ধারণ করবে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব এবং ক্ষমতার দৃশ্যপট। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ক্যান্টনমেন্টের ভেতরে পর্দার আড়ালে আসলে কি চলছে? ইতিহাসের এক বিশাল ঘটনার সাক্ষী হয়ে আছেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সামরিক ইতিহাসে এমন ঘটনা সত্যি আগে কখনো দেখা যায়নি, কারণ তিনি সম্পূর্ণ 3টি আলাদা সরকারের অধীনে অত্যন্ত দাপটের সাথেই কাজ করেছেন। প্রথমে বিগত হাসিনা সরকার, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমানের নতুন সরকার। এই 3টি একেবারে আলাদা রাজনৈতিক পরিবেশেও তিনি সেনাবাহিনীর চেইন অন কমান্ডকে দারুণভাবেই ধরে রেখেছেন। 2024-এর 5ই আগস্টের ছাত্র জনতার বিশাল আন্দোলনে তার ভূমিকা সবাই মনে রেখেছে। ঠিক তেমনই সম্প্রতি সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটির নাম ইসলামের চাল খলিফার নামে তিনি এক বিশাল বাজিমাত করেছেন। পাশাপাশি চাকরিতে থাকা অবস্থায় সেনা সদস্যদের দাঁড়িয়ে রাখার অনুমতি দিয়ে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন এবং কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা। তবে বিগত দিনে নির্দিষ্ট কিছু রাজনৈতিক বিষয় নিয়ে তাকে ঘিরে বিভিন্ন মহলের সমালোচনাও কম হয়নি, কিন্তু সমালোচনার ঝড় কিংবা প্রশংসার জোয়ার সবকিছুকে ছাপিয়ে এখন সময়ের নিয়মে জেনারেল ওয়াকারুজ্জামান অবসরে যেতেই হবে। আর ঠিক এই কারণেই পরবর্তী সেনাপ্রধান কে হতে পারে তা নিয়ে চলছে টানাপোড়েন। এই উত্তেজনার মধ্যেই সাউথ ব্লকের আক্কেল গুরুম করে দেওয়া এক খবর ফাঁস হয়েছে নর্থ ইস্ট নিউজের মাধ্যমে। নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদনে এমন এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যা দেখে রাজনৈতিক মহলে নতুন করে লঙ্কা কাণ্ড বেঁচে গেছে। সেখানে দাবি করা হচ্ছে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো সেনাবাহিনী প্রধানের পদ ছেড়ে সরাসরি সুপ্রিম কমান্ডার বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হতে পারেন। প্রাতিষ্ঠানিক নিয়ম এবং প্রজ্ঞাপন অনুযায়ী 2026 সালের 23শে জুন দায়িত্ব নেওয়ায় ওয়াকারুজ্জামান 2027 সালের 23শে জুন পর্যন্ত পুরো 3 বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 3 বছরের নিয়মিত মেয়াদে তিনি চাইলে রাষ্ট্রপতির কথায় সরকারি সিদ্ধান্তে মেয়াদ আরও বাড়িয়ে নিতে পারতেন, কিন্তু বহিরাগত গণমাধ্যমের এই প্রতিবেদনটি সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক হিসেব নিকেশের দিকে আঙুল তুলছে। সেখানে দাবি করা হচ্ছে নিজের ক্ষমতা এবং সামরিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আরও বেশি শক্তিশালী করতেই তাকে সরাসরি সুপ্রিম কমান্ডার পদে বসানোর এই বিশাল পরিকল্পনা চলছে। তবে এই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার সাধারণ কোনো বিষয় নয়, কারণ এর জন্য দেশের সংবিধানে এক বিরাট পরিবর্তন আনতে হবে। বর্তমান বাংলাদেশের সংবিধানে 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই একক ক্ষমতা যদি অন্য কোনো পদের হাতে দিতে হয় তবে সংসদে 2/3 ভোটে বিল পাশ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে কিংবা বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনায় সেনাপ্রধানকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে বসানোর এখন যে প্রেসিডেন্ট জিয়া পুত্র যখন ক্ষমতায়, তখন
পলাতক এক সেনা কর্মকর্তা, যিনি কিনা ওই রাতে 1981 সালের 30শে মে সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার জন্য সেনা কর্মকর্তাদের যে অভিযান তাতে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং সেই আক্রমণে মুখ্য ভূমিকা পালনকারীদের একজন, যিনি কিনা ঘরে ঘরে গিয়ে জিয়াউর রহমানকে খুঁজেছিলেন, জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। অ্যান্থনি মাস্কারেনহাসের বইয়েই সেগুলোর বর্ণনা আছে। যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর জিয়াউর রহমানের জিনিসপত্র তল্লাশি করেছিলেন এবং যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর মেজর জেনারেল মঞ্জুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকেও যোগ দিয়েছিলেন। তিনি হঠাৎ করেই ধরা পড়েছেন পুলিশের হাতে এবং এরপর থেকে তিনি যেসব তথ্য সেনা হেফাজতে বসে দিচ্ছেন বলে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় বের হচ্ছে এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলোয় যেসব শিরোনাম বেরিয়ে আসছে তাতে একরকম ভাবে পরিষ্কার যে এ প্রশ্ন না তোলার বোধহয় কোনো সুযোগ নাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত ছিল। তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত থাকার এই সন্দেহ নিয়ে এতদিন বিএনপি কোনো আলাপ তুলল না। এখন যে আলাপটি তুলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র যখন ক্ষমতায়, তখন সেটাও ভীষণভাবে কৌতূহলোদ্দীপক বটে। বাংলাদেশের নয়া দিগন্ত শিরোনাম করেছে যে বের হতে পারে জিয়া হত্যার ভূরাজনীতির নেপথ্য সূত্র। এর আগে যুগান্তর খবর দিয়েছিল যে শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হচ্ছে যে জিজ্ঞাসাবাদে মোজাফফর বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত, জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেন, লাশ প্রথম কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। কোর্ট মার্শাল হচ্ছে এমন একটা বিচার প্রক্রিয়া যে বিচার প্রক্রিয়া নিয়ে কখনোই আর কখনোই কোনো সময় প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে না। কাজেই মোজাফফরকে যে শাস্তি বা যে সাজা দেওয়ার কথা ছিল সে সময়কার কোর্ট মার্শালে, এবং তিনি তখন পলাতক ছিলেন, কাজেই তার নামে কোনো সাজা তখন ঘোষণা করা হয় নাই। তাকে ধরিয়ে দিতে 2 লক্ষ টাকা তখন পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এখন মোজাফফরকে যে সেনা হেফাজতেই বিচার হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। কিন্তু মোজাফফর সেই কোর্ট মার্শাল থেকে তখন বেঁচে গিয়েছিলেন, যিনি এতটা সক্রিয় ছিলেন, যিনি তার সঙ্গে আর যারা গিয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের 45 বছর পর প্রথম কোনো আসামি গ্রেপ্তার হয়েছে মোজাফফর আহমেদ, তৎকালীন মেজর। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে ডিবি থেকে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং যেহেতু ওই হত্যাকাণ্ডের পরেই তিনি পলাতক ছিলেন এবং তখন তিনি মেজর ছিলেন, সেহেতু এত বছর পরে হলেও যখন গ্রেপ্তার হয়েছেন তখন সেনা সদস্য হিসেবেই তাকে সেনাবাহিনীতে হস্তান্তর করা হয়েছে এবং এই ব্যাপারটা সেনাবাহিনী দেখবে প্রথমে, তারপরে তার বিচার কার্যক্রম হবে, এরকম বক্তব্য ছিল। তার মানে আমরা ভেবেছিলাম যে সেনা সদরে তাকে হস্তান্তর করার পরে তাকে মোটামুটি একটা ব্যাপার, তার উপরে একটা শাস্তিমূলক ব্যবস্থা হবে, তাকে সেনাবাহিনী থেকে শাস্তি দিয়ে বহিষ্কার করা হবে, তারপরে সরকারের হাতে তুলে দেওয়া হবে, সরকার সাধারণ আইনে এটার বিচার করবে। কিন্তু আজকে হঠাৎ করেই জানা গেল, স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করলেন যে এই জিয়া হত্যাকাণ্ডের যে আসামি মোজাফফর হোসেন, সাবেক মেজর, তার বিচার সেনা আইনে হবে, অর্থাৎ কোর্ট মার্শাল হবে, কোর্ট মার্শালে তার বিচার হবে। খুবই ভালো। কোনো সেনা সদস্যের বিচার তো সেনা আইনেই হওয়ার কথা, সেটাই উচিত, কারণ তাদের নিজস্ব একটা আইন আছে, তাদের আদালত আছে, কোর্ট মার্শাল, সেখানেই সব কিছু হয়। এটাকে যখন আমরা ভালো বলছি তখন প্রশ্ন জাগছে যে তাহলে শেখ হাসিনার আমলের সেনা অফিসারদের এসি প্রিজন ভ্যানে চাপিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে কেন? চলুন একটু সেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন এবং বাস্তবতা কি আমরা দেখছি, এই দুয়ের মাঝে ফারাক কেন, সেটা একটু বিবেচনা করে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক বলছিলাম ৪৫ বছর পর জিয়া হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ সম্ভবত নিচ্ছে সরকার, এমনটা মনে হচ্ছে। মোজাফফর হোসেন তাকে গ্রেপ্তারের পর এমনটাই আমাদের মনে হয়েছে, কিন্তু তার বিচার সেনা আইনে হবে এটা বলছেন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা এই কথা হচ্ছে জিয়াউর রহমানের মামলার বিষয়ে এবং মুজাফফর হোসেন, ঘাতক মুজাফফর হোসেনের বিষয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং মুজাফফর হোসেনকে নিয়ে বা জিয়াউর রহমানের মামলা নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।